ওয়েলকাম টু বেঙ্গল আওয়ার। হার্ট টক নিয়ে আমি চলে এসেছি, আপনাদের বন্ধু রানা সর্দার। আর আপনারা তো জানেন হার্ট টক মানে আলোচনা ও বিতর্কের সেরা ঠিকানা, যেখানে দেশের কথা, মনের ব্যথা, পেটের টান, নেতার ভান সব কিছু পেয়ে যান একেবারে টাটকা। আজকের বিষয়টা বলার আগে জানিয়ে রাখি, বিভিন্ন মঞ্চে, গ্রামে হোক শহরে হোক, আমরা নাচ দেখতে ভীষণ ভালোবাসি, আমি, আপনি, আমরা সবাই। কিন্তু প্রশ্ন ওঠে সেখানেই, যখন সেই নাচের কোনো মেয়েকে বাড়ির বউ করতে বলা হয়, তখন অনেকেই নাক সিটকান, অনেকেই দ্বিধা বিভক্ত হয়ে পড়েন মানসিক দিক থেকে। কেন এটা হবে? আর সেই নিয়েই আজকের হার্ট টকের বিষয়, নাচ দেখব, বাড়ির বউ করব না। আমি জানি আপনারাও ভীষণ ইন্টারেস্টেড আজকের এই বিষয়টা সম্বন্ধে জানার জন্যে। জেনে নেব আজকের হার্ট টকের স্টুডিওতে যে তিনজন স্বনামধন্য অতিথি উপস্থিত হয়েছেন তারা কি বলেন। নাচ দেখব, বাড়ির বউ করব না। আমার ঠিক পাশে আছেন লক্ষণ মণ্ডল মহাশয়। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, সংস্কৃতির অঙ্গনে দীর্ঘদিন তার পদচারণা। লক্ষণবাবু, হার্ট টকে আপনাকে স্বাগত। নমস্কার। ওনার ঠিক পাশে আছেন, অর্থাৎ তিনজনের মাঝখানে আছেন নবনীতা গাইন মণ্ডল। নবনীতা একজন নৃত্য পটীয়সী, দক্ষ নৃত্যশিল্পী এবং গৃহবধূ একই সাথে, দুটি কাজই একসাথে এখনও সামলে যাচ্ছে। নবনীতা, তোমাকেও হার্ট টকে স্বাগত। একেবারে শেষে আছেন বাপ্পাদিত্য সরকার। বাপ্পাদিত্য একজন নৃত্য প্রশিক্ষক এবং বিশিষ্ট কোরিওগ্রাফার, সুর ও ছন্দ নৃত্যকলা একাডেমি নামক একটি স্বনামধন্য নৃত্যগোষ্ঠীর নৃত্য প্রশিক্ষক তিনি। বাপ্পাদিত্যবাবু, হার্ট টকে আপনাকেও স্বাগত জানাচ্ছি। তো তিনজন আজকের বিষয়টা শুনেছেন, ভেরি ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। নাচ দেখব, বাড়ির বউ করব না। লক্ষণবাবু, আপনার কাছে প্রথমেই চলে যাব। আপনার অভিজ্ঞতা একেবারে পরিপূর্ণ, বিভিন্ন মঞ্চে আপনি পারফর্ম করে থাকেন এবং নাচের টিমের সাথেও আপনার নিবিড় যোগাযোগ। সেই জায়গা থেকে আজকের বিষয় সম্বন্ধে কি বলবেন? আপনি পক্ষে নাকি বিপক্ষে? যেহেতু আমি একটা মঞ্চের শিল্পী, সুতরাং আমি কার পক্ষে যাব, কার বিপক্ষে যাব, এই বিষয়টা কিন্তু মানে সত্যি খুব ভাববার বিষয়। এই জন্য ভাববার বিষয় যে যদি আমি তার বিপক্ষে যাই, আমি যেহেতু শিল্পীর পক্ষে যদি আমি কথা বলি, তাহলে আমার দেবতা বলতে চাইছি এই জন্যে যে যারা দর্শক, তাদেরকে আমরা মঞ্চে যখন উঠি তখন আমাদের কাছে সেই মঞ্চটাই হয়ে ওঠে দেবভূমি। আর আমাদের সামনে যারা বসে থাকে তারা কিন্তু আমাদের কাছে দেবতার মতো। তা কিন্তু এই যে বিষয়টা আসছে, সেই বিষয়টা কিন্তু সেই দেবতাকে কিছুটা অসম্মান করা করছে। কারণ তারা নাচ দেখছে, তারা দর্শক, তারা নাচ দেখছে, অথচ তারা তাদের বাড়ির বউ করছে না। আমি বলবো একেবারে তাদের উপরে দায়িত্বটা না দিয়ে যদি দায়িত্বটা আমাদের শিল্পী যারা, তাদেরও কিন্তু কিছু দায়িত্ব এর মধ্যে থেকে যায়। আমি একটা ছোট্ট একটা গল্প বলছি আপনাদের সঙ্গে। আমি সঞ্চালনা করি না, আমি ভালো সঞ্চালক না, কিন্তু কোনো একদিন আমি মঞ্চের নাম করছি না, আমি সেই মঞ্চে আমাকে আমন্ত্রিত হয়েছিলাম আমি সঞ্চালনার কাছে। আমি বারবার নিষেধ করেছিলাম, কিন্তু ওরা শুনল না, আমি গেছিলাম। নাচের অনুষ্ঠান চলছে, প্রথমে একটা নাচ আমি দেখলাম। দেখে আমি শীতের দিন যা হোক করে আরেকখানা নাচের ঘোষণা করে মাফলারটা জড়িয়ে চাদর মুড়ি দিয়ে আমি মঞ্চ থেকে শটান নেমে পড়লাম। কারণ আমি বুঝেই গেলাম যে এখানে আমার জায়গা নেই। হ্যাঁ, প্রশ্ন আসছে, দর্শকরা দেখছে কেন? প্রচুর দর্শক দেখছে, মানে এত নাচের মধ্যে এত জটিল ব্যাপার, পোশাক আশাক যত স্বল্প পরিমাণে পরা যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি যে দর্শকদেরকে যদি বলি যে তারা মানে যদি আপনি যদি সেই জায়গায় দাঁড়িয়ে থাকেন, আপনি কি বলবেন যে তাকে কি আপনার ঘরের বউ করে নিয়ে যাবেন? আমি কিন্তু কোনোভাবেই নৃত্যশিল্পীদেরকে আমি ছোট করছি না, আমি কিন্তু ছোট করার বন্ধু। তখন আমি একজন নাট্যশিল্পী, নাচ তার একটা পাঠ, সুতরাং তাকে অসম্মান করা মানে আমার নিজের গায়ে, আমার নিজেকে অসম্মান করা।
আমি সে জায়গায় কিন্তু যাচ্ছি না। তো বন্ধুরা, আমরা এবার চলে যাচ্ছি নবনীতার কাছে তার প্রাথমিক বক্তব্য জানার জন্য। নবনীতা, তুমি দীর্ঘদিন নাচের সাথে জড়িত, তুমি একজন নৃত্যশিল্পী এবং সেই সাথে গৃহবধূ। তুমি বলছিলে যে সুখী গৃহবধূ, কিন্তু আজকের বিষয় নাচ দেখবো বাড়ির বউ করব না, এই বিষয়ে তোমার গুরুত্বপূর্ণ প্রাথমিক মতামত আমরা জানতে চাই। তুমি পক্ষে নাকি বিপক্ষে? নাচ দেখবো কিন্তু ঘরের বউ বানাবো না, আমি সম্পূর্ণের বিপক্ষেই বলবো। এই বিষয়টি হার্টটক কর্তৃপক্ষ কি করে উত্থান করলেন, যদিও আমার মাথায় সেই বিষয়টা ঢুকছে না। আমাদের শিক্ষিত সমাজ, যেখানে ডান্সের এত বড় বড় রিয়েলিটি শো হচ্ছে, ডান্স ইন্ডিয়া ডান্স, ডান্স প্লাস, ডান্স জুনিয়র, সেখান থেকে দাঁড়িয়ে এই চিন্তাভাবনাটা অনেক পিছিয়ে। উদাহরণস্বরূপ আমাদের ইন্ডিয়ান ফোর্স, যেমন বিএসএফ, আর্মি, সবাই বাইরেই থাকে, তাহলে কি তাদের বিয়ে হচ্ছে না? আমি নিজেও একজন বিএসএফ এর ওয়াইফ, আর আমি একজন নৃত্যশিল্পী। যদিও আমি এখানে আমার পার্সোনাল ম্যাটার্স নিয়ে ডিসকাস করতে আসিনি। আমাদের ভারতীয় ক্রিকেট জগতের একজন স্বনামধন্য ক্রিকেটারের ওয়াইফ ডোনা গাঙ্গুলি, যিনি ত্রিপতি নাচের সঙ্গে যুক্ত আছেন, এরকম উদাহরণ আরো অনেক দেখতে পারবো আমরা, যেখানে মানুষ নাচকে কত শ্রদ্ধা করে। যদিও আমাদের সমাজের মানুষের চিন্তাধারা একরকম নয়, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চিন্তা ভাবনা, সেখান থেকে দাঁড়িয়ে হাজার রকম প্রশ্ন উঠতেই পারে। শুধু শিক্ষিত সমাজ নিয়ে আমরা বেঁচে নেই, আমরা অশিক্ষিত মানুষ, তাদের চিন্তা ভাবনা সবকিছু নিয়েই আমাদের সমাজ চলছে। আমাদের সমাজে যে সমস্ত খুল্লা নাচ চলছে, গ্রামের বিভিন্ন প্রান্তে যে শরীর প্রদর্শনীর নাচ চলছে, যদি এরকম প্রশ্ন ওঠে তো সেই সমস্ত মেয়েকে আমিও আমার ছেলের বউ করব না। নাচ একটা শিল্প, একটা সংস্কৃতি। আমি বহুদিন নাচের সঙ্গে যুক্ত আছি, অনেক নাচ দেখি, অনেককে চিনি। শুধু যারা বড় বড় রিয়েলিটি শোতে ডান্স করছে তারাই কি ডান্সার? আমাদের মতো ছোট ছোট নৃত্যশিল্পীরা যারা আমরা রিয়েলিটি শোতে চান্স পাচ্ছি না, তাহলে কি আমাদের কোনো মূল্য নেই? আমি নাচকে ভালোবাসি, নাচ দেখি, অনেক কিছুই করি। সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় নাচ একটা শিল্প, একটা সংস্কৃতি। এটা নিয়ে প্রশ্ন করা উচিতই নয় যে নাচ দেখবো কিন্তু ঘরের বউ বানাবো না। নাচ তো শুধু আমরা মেয়েরা করি না, ছেলেরাও করে। তাহলে কি ছেলেদেরকে তাদের ঘরের জামাই বানাবে না? না সমাজ পিছিয়ে বলে মেয়েদেরকেই শুধু প্রশ্ন করা হবে, ছেলেদের কোনো প্রশ্ন করা হবে না? নবনীতার প্রাথমিক বক্তব্য আমরা জেনে নিলাম বন্ধু। অত্যন্ত সাজিয়ে গুছিয়ে তার মননশীল একটা বক্তব্য সে পেশ করেছে। অনেক ধন্যবাদ নবনীতাকে। এবার জেনে নেব বাপ্পাদিত্যবাবুর প্রাথমিক বক্তব্য। বাপ্পাদিত্যবাবু, দীর্ঘদিন আপনি নাচের প্রশিক্ষক হিসাবে, কোরিওগ্রাফার হিসাবে এবং নৃত্যশিল্পী হিসাবেও বহু মঞ্চ কাঁপাচ্ছেন, দাপাচ্ছেন। আপনি একজন স্বনামধন্য নৃত্য প্রশিক্ষক। সেই জায়গা থেকে আজকের এই যে বিতর্কিত বিষয়, অত্যন্ত সেন্সিটিভ বিষয়, নাচ দেখব বাড়ির বউ করব না, আপনার সুচিন্তিত প্রাথমিক বক্তব্য জানার জন্যে আমার মতোই দর্শক বন্ধুরা উন্মুখ হয়ে আছে। কি বলবেন প্রাথমিক বক্তব্যে? আজকে যে বিষয়টা হচ্ছে নাচ দেখব কিন্তু ঘরে বউ বানাবো না, এটা আমি দৃঢ়ভাবে বিপক্ষ। কারণ আমি শুনলাম লক্ষণবাবু, নবনীতা ম্যাডাম, ওনাদের বক্তব্য শুনলাম। লক্ষণবাবু একটা কথা তুললো, উনি কোন একটা যে স্টেজ শোতে গেছিলেন সচেতনার জন্য, এমন কিছু নাচ হয়েছিল যে উনি ওনার মুখটাকে ঢেকে স্টেজ থেকে নামে চলে আসতে হয়েছিল। আজ দেখতে হবে সেই নাচগুলো কারা করছে, কোথা থেকে তারা আসছে। আজকে আমার কাছে প্রচুর স্টুডেন্ট নাচ শেখে। আমি কিন্তু ক্লাসিক্যালের উপরে নাচ শেখাই। আমি আজকে খারাপ নাচ শেখাতাম বা বাজে নাচ শেখাতাম, তাহলে কিন্তু কোনো গার্জেন আমাকে পাঠাতে না। আর যে নাচগুলো আজকে দিন হচ্ছে স্বল্প ড্রেসে উদ্দাম নাচ হচ্ছে, নিচে দর্শককে উত্তেজিত করে দিচ্ছে, তারা কারা? একটু খোঁজ নিয়ে দেখবেন তো তারা কারা। তারা দেখবেন কোনো বস্তি রেল লাইনের কিছু মানুষজন, বা কি বলবো, বাজে ভাষা বলতে হচ্ছে, মাটি আবার সোনা গাছে কি হতে পারে। না হলে তারা এত শর্ট ড্রেস পরে ছেলেদের সামনে এই জিনিসগুলো করতে পারে না। আর আজকে একটা কথা বলি, নাচ, আজকে নাচিতে মানুষ উদয় শঙ্কর, মমতা শঙ্কর, তাদের উদাহরণগুলো দেখুন আপনারা। তারা আজকে নাচ থেকে আলাদা মাত্রায় নিয়ে চলে গেছে। আমরা সেই উদাহরণগুলো দেখবো। আজকের দিনে আমরা কে কোন মাচায় উঠে মাচায় উঠে স্বল্প ড্রেস পরে বা কিছু না ড্রেস পরেও নাচ করছে, সেইটাকে দেখে আমরা সবাইকে দাঁড়িয়ে পাড়ায় ভাবতে পারি না।
আমি হঠাৎ ইউটিউবে একটা লিঙ্ক এসছে, লিঙ্কটা আমি যখন ওপেন করেছি দেখছি কোন একটা মেয়ে নাচ করছে, মানে কি বলবো, জাস্ট 2 মিনিট দেখার পরে আমি জাস্ট বন্ধ করে দিয়েছিলাম, মানে তার গায়ে কিছু নেই। ঠিক আছে, এটা আপনারাই বলুন যে এগুলো কারা করতে পারে? তাহলে সোনাগাছি যারা থাকে বা মাটিয়া যারা থাকে তারাই করতে পারে। তো নাচটাকে ওইভাবে দেখবেন না। আজকের দিনের সৌরভ গাঙ্গুলির ওয়াইফ ডোনা গাঙ্গুলিকে দেখুন, মমতা শঙ্করকে দেখুন, উদয় শঙ্করকে দেখুন, আজকে ডান্স বাংলা ডান্স প্লাস, এখান থেকে তো প্রচুর ছেলে উঠে আসছে। তো আমরা এই নজরে দেখি না, আমার দৃষ্টিকোণটাকে, চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে, তাহলে দেখবে যে মানুষের মধ্যে পরিবর্তন এসছে। হ্যাঁ, আজকের দিনও গ্রামাঞ্চলের দিকে একটু নাকশিট করার ব্যাপারটা আছে, যে মেয়ে নাচ করে বাড়ি বউ বানানো যাবে না, এই নাচ করে মানে একটা কি একটা খারাপ একটা বদ্ধ ধারণা, নাচ করা মানে সেই ছেলে বা সে মেয়ে খারাপ। কিন্তু আমাদের এই চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে। অনেক ধন্যবাদ বাপ্পাদিত্য সরকারকে। তো বন্ধুরা, আমরা 3 জনের প্রাথমিক বক্তব্য জেনে নিলাম। নবনীতা এবং বাপ্পাদিত্য বিষয়ের একেবারে বিপক্ষে, আর লক্ষণবাবু বিষয়ের পক্ষে হলেও অনেকটাই আবার কি বলবো, সেই ধরি মাছ নাছুই পানি গোছের একটা বক্তব্য রেখেছেন যে শিল্পীদেরও দায়িত্ব থাকে। এনিওয়ে, এবার চলে যাব নবনীতার বক্তব্যের সূত্র ধরেই লক্ষণবাবুর কাছে। নবনীতা একটা ভাইটাল পয়েন্ট আউট করেছে বন্ধুরা, যে মেয়েদের ক্ষেত্রে কেন শুধুমাত্র এই প্রশ্নটা তোলা হবে, ছেলেরাও তো নাচের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাহলে ছেলেদের ক্ষেত্রে এই প্রশ্নটা তোলা হয় না কেন? কি বলবেন লক্ষণবাবু? আমাদের এই সমাজ যতই বলুক ছেলে মেয়ে সমান, তবুও কি আমরা সমাজে দেখি যে ছেলেদের মতো মেয়েরাও সমান অংশে অংশীদারি? নাচ যেমন মেয়েরা করে ছেলেরাও করে, প্রশ্ন সবসময় মেয়েদের ক্ষেত্রেই ওঠে। যে কোনো বিষয়, এনি সামথিং, যে বিষয়ে আপনি যাবেন, গ্রাম বলুন শহর বলুন, যে কোনো বিষয়ে শুধুমাত্র মেয়েদের নিয়ে আলোচনা। কেন মেয়েদের নিয়ে আলোচনা হবে? সবাই কি দোষী সেট মেয়েরাই হয় আর ছেলেরা কোনো দোষী হয় না? তাহলে আমি কি বলবো, সমাজের যারা মাথায় আছেন তাদের জন্য এই সব কিছু হচ্ছে না, তারা কিছু বলছেন না দেখে এই সব কিছু হচ্ছে। আচ্ছা নবনীতা, আমি আমি একটুখানি কথার মধ্যে একটু ঢুকছি। আমি তুমি বলেই বলছি। কথা হচ্ছে যে কথার মধ্যে কিন্তু, তোমার কথার মধ্যে কিন্তু স্ববিরোধী কথা হয়ে যাচ্ছে। তুমি কিন্তু একটু আগেই প্রাথমিকভাবে যখন তুমি বলছিলে, তখন তুমি বলছিলে যে স্বল্পবাস করে যারা নৃত্য করছে, মঞ্চে উঠছে, আমি তাদের গৃহবধূ করে আমার বাড়িতে নিয়ে যাবো। তোমার কথার মধ্যে কিন্তু উঠেছে কথাটা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি ছেলে মেয়েকে, এটা তো না, এটা শিল্পী আবার ছেলে কি আর মেয়ে? আমি একটা কথা বলি তার মধ্যে, তাহলে মেয়েদের নিয়ে কেন প্রশ্নটা উঠলো যে বউ মেয়েদের বানাবো না? তাহলে তো উঠতে পারে ছেলে মেয়ে কাউকে জামাই করবো না, কাউকেই বউ করবো না। তাহলে হাটটপ কর্তৃপক্ষ এই প্রশ্নটা কেন তুললেন যে নাচ করবে সেই মেয়েকে ঘরের বউ বানাবেন? এখানে কি প্রশ্ন আছে যে ছেলে নাচ করবে তাকে ঘরের জামাই করবো না? না, এটা হাটটপ প্রশ্ন তুলেছে, সব ঠিক আছে, কিন্তু প্রশ্নটা কিন্তু তুমি প্রশ্নটা এড়িয়ে গেলে। বিষয়টা থেকে তুমি নিজেই কিন্তু এখানে বলেছো, আমি যে কথাটা পূর্বেই বলেছি, যে স্বল্পবাস করা, স্বল্পবাস, এখান থেকে কিন্তু নাচের কথাটা এটাই আসছে না। আমার প্রশ্নটা কিন্তু যে নাচ যারা করছে তাদের ঘরে আমি আমার বৌমা কি আমার বাড়ির স্ত্রী করে নিয়ে যাবো, আমি কিন্তু তার বিপক্ষে না, আমি কিন্তু তার পক্ষে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই নাচটা এমনই হোক, সেটা বাপ্পাদিত্যর কথা ও বিপক্ষে বলতে গিয়েও তো সে একই কথা তুলে ধরবে, যে আজকের এই যে সমাজটা মুখ থুবড়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে। সুতরাং একজন শিল্পী হিসাবে তুমি যদি একটু শিল্পী হও, তাহলে কি তোমার দায়িত্বটা নেই যে সমাজকে গড়ে তোলা, সমাজের আর 5 জন হয়ে কাজ করা? একটু কাটছি। ঘটনা হচ্ছে আমি নবনীতা ম্যাডামের সঙ্গে একমত। কারণ হচ্ছে আমরা কি বলেছি, আজকের দিনে আমরা নাচটাকে যে বলা হচ্ছে যে আপনি যেটা বলছেন স্বল্প ড্রেস পরে, ঠিক আছে, ওটা কেন কারা করছে সেটাকে আপনি ফার্স্ট দেখুন। নবনীতা ম্যাডাম যেটা বলেছে যে ওই মানে স্বল্প ড্রেস পরে স্টেজে নগ্ন নাচ করছে, তাকে আমি আমার বাড়ি বউ বানাবো না, এটা একদমই সঠিক। কারণ হচ্ছে বাপ্পাদিত্য বাবুকে আমি একটু থামিয়ে দিচ্ছি। লক্ষণবাবু, আপনি বারবার একটা প্রসঙ্গ তুলছেন শর্ট ড্রেসের কথা, কিন্তু আপনার কথার সূত্র ধরেই বলি, নবনীতা কিন্তু একটা প্রসঙ্গ তুলেছিল, নাচ করে ছেলে মেয়ে উভয়ই, কিন্তু শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে কেন এই নাকশিট কোনো ব্যাপারটা থাকবে? ছেলেরাও তো নাচ করছে সমানভাবে, ছেলেদের ক্ষেত্রে এই প্রশ্নটা ওঠে না কেন যে ছেলেকে আমার ঘরে জামাই করব না, অথচ মেয়েদের ক্ষেত্রে বারবার একই প্রশ্ন উঠছে? আপনি কি বলবেন?
না, আমি আমি সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমি বলছি যে এখানে আমরা ছেলে মেয়ের পক্ষে বা বিপক্ষে কথা বলছি না। ও যে ঘরের বউয়ের কথা বলেছে আর সেটা মেয়েদের কথা এখানে বলা হয়েছে, সব ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে যে আমরা যারা শিল্পী, সে ছেলে হই আর মেয়ে হই, তাদের কিন্তু দায় আছে সমাজকে সমাজ গঠনের দায়। কারণ সে দায় আমরা শিল্পীদের কাছে কিন্তু সমাজ একটা অনেকটা নির্ভর করে। আগে আমাকে সৎ হতে হবে। তাহলে ঘটনা হচ্ছে যে সে ছেলে হোক আর সে মেয়েই হোক, যদি সেই মেয়েটি, আমি আমার কথায় পূর্বের কথা আবার ফিরে যাচ্ছি, সেই মেয়েটি যদি সে একজন শিল্পী, সে ভালো শিল্পী, সে ভালো নাচছে, সে সমাজকে কিছু দিচ্ছে, সমাজের অনেক চাহিদা রয়েছে তার কাছে, কাউকে বোঝাতে হবে না। আমাদের এই হাটটকের প্রশ্ন নেই, আমাদের মাইক ফুঁকে বলতে হবে না যে মেয়েদের সমান অধিকার দিয়ে দাও। তা সমাজ বুঝেই তার ঘাড়ে দায়িত্ব দিয়ে দেবে। নতুন করে কাউকে কিচ্ছু বোঝানোর দরকার নেই। আমি নতুন কথা আমার কিছু বলার নেই। সমাজ ভাবুক, সমাজকে ভাবতে দিন আপনি যে সমাজ কোনটা গ্রহণ করবে। সমাজ কিন্তু খারাপটা কখনোই গ্রহণ করবে না, এটাই আমার বক্তব্য। আমি একটু বলছি, লক্ষণবাবু যে বললেন সমাজ কিন্তু ভালোটাই খারাপটা গ্রহণ করবে না, কিন্তু সেই সমাজে কিন্তু নিচ্ছে। আমি যেমনভাবে দিচ্ছি, আমার নজরটা যেমন আমি উদাহরণ দিচ্ছি, একটা স্টেজে ক্লাসিক্যাল ভারতনাট্যম হচ্ছে, পাশে একটা স্টেজে স্বল্প ড্রেসে একটা মেয়ে নাচ করছে, দুটোই মেয়ে নাচ করছে। এরা আপনি বলুন, যে মেয়েটার নাচ না, সে স্বল্প ড্রেসে তার দেহটাকে মানে কি বলবো, মানে জাস্ট শরীর প্রদর্শন করছে, আর একটা মেয়ে ভারতনাট্যম নাচ করছে। আপনি সমাজ দুরকম ভাবে জিনিসটাকে দেখছেন। তাহলে আমি সমাজকে দিচ্ছি যে একটা দিচ্ছে ওই নগ্ন নাচ, একটা হচ্ছে ভারতনাট্যম, তাই সেই সমাজই দিকেও দিচ্ছে। কিন্তু লক্ষণবাবু আমাকে শেষ করতে দিন একটু। কারণ হচ্ছে আপনি যে নজরে দেখবেন সেটাই কিন্তু আপনার হবে। আজকের দিনে সমাজকে, প্রথমে আমি একটা কথা বলেছিলাম, আমাদের মানুষ হচ্ছে মাছি। তো আমরা মানে স্টেজে যদি একবার গুড় রাখি, সে মাছি আসবে, ময়লা খাটকো জিনিস রাখলে তো মাছি আসবে। তো আমরা যেভাবে দেবো দর্শক কিন্তু সেইভাবেই নেবে। না না বাপাদিত বাবু, আপনার কথায় আমি সম্মান জানাচ্ছি, আপনার কথা সম্মান জানাচ্ছি, সম্মান জানিয়ে আমি দুটো কথা বলছি। আপনি দুটো ভাগ করছেন কেন? আপনিও নৃত্যশিল্পী, সেও নৃত্যশিল্পী, তারা তো কেউ অন্য শিল্পী না, তারা তো শিল্পী। আপনি এই ক্যাটাগরি ভাগ করছেন কেন? সে খারাপ দিচ্ছে, ভালো করছে না। এক বালতি দুধে এক মোটা চোনা দিলেন, শেষ হয়ে গেল। আপনি খুব সুন্দর কথা বলেন, ভাগ করছেন কেন? ভাগটা কেন করছেন? আজকের বিষয় কি? নাচ দেখবো, ঘরের বউ বানাবো না। আপনি বাবা একটা পয়েন্ট তুলে ধরছেন যে সে তো নাচ করছে, সে তো শিল্পী, তার কিন্তু সে কি করছে? সে নাচ করছে। এই যে সামনে কোন একটা জায়গায় শো দেখতে গেছিলাম জাস্ট, ঠিক আছে, একটা বর্ডার সাইডে, ওখানে গিয়ে দেখছি যে জাস্ট মেয়েদের ভেতরে অন্তর্বাসটা করা আছে। আর কিছু দাদা, শুধু বর্ডার সাইড না, দর্শকদের রুচিসম্মত নাচ অনেক অনেক জায়গায় আছে, শুধু বর্ডার সাইড বলে না, যেখানে দর্শকরা যেমন ধরনের নাচ দেখতে চায় তেমন ধরনের নাচ হয়। এই তো সেই আমার কথা, এই তো আমার কথাই চলে আসছে। তাহলে আপনি কি বলতে যাচ্ছেন দর্শকদের দোষ? না না, দর্শক না, আমি দর্শকদের দোষ দিচ্ছি না বা আলাদা। বাপালি তো আমি কথাটা বলে নিয়ে শেষ করিনি। আমি, আপনারা বলছেন বিষয়টা হচ্ছে যে আমরা নাচ দেখবো অথচ ঘরের বউ করবো না। তাহলে আপনারাই বলছেন যে তারা অশ্লীল নাচছে, অথচ আমি সেই অশ্লীল নাচ দেখে আমরা কাদেরকে বলছি? আপনাকে সেটাকে দেখুন, কারা করছে ওই নাচগুলো। ওগুলো নাচ না, ওগুলো অঙ্গ প্রদর্শনী করা, তাদের কিছুই না। আপনি সেটা দেখুন কারা। আপনি একটা পয়েন্ট তুলে ধরলেন, সেও তো শিল্পী, সেও তো নাচ করছে। আপনি দেখুন তো, আপনি কিন্তু একটা কথা বলেছিলেন যে আমি কোন একটা জায়গায় স্টেজ পরিচালনা করতে গেছিলাম, এমন নাচ হয়েছিল যে মুখে চাদর গামছা জড়িয়ে মামলার চাপে নেমে আসতে হয়েছিল। আসতে আপনি কিন্তু বলেছেন প্রথমেই, ঠিক আছে। আপনি বাপ্পা বাবুর কথার সূত্র ধরেই বলি যে বাপ্পাদিত্য একটা কথা বলছিলেন, সমাজে চোর থাকে, পুলিশ থাকে, একদম স্বাভাবিক। সিনেমায় হিরো থাকে, ভিলেন থাকে, বিজ্ঞানে যেমন আশীর্বাদ থাকে, অভিশাপ থাকে, সব কিছুরই পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। নাচের ক্ষেত্রে নিশ্চয়ই সেটা থাকবে। মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে দর্শকদের।
দায়বদ্ধতা তো শিল্পীদের থাকবেই, কিন্তু সব কিছুর মধ্যে আলো থাকে, অন্ধকার থাকে। তাহলে আমরা কেন আলোটাকে খুঁজে নেব না? কেন মেয়েদেরকে বাড়ির বউ করব না? এই জায়গা থেকে কিন্তু হার্টটকের আজকের বিষয়টা উত্থাপিত হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? এই যে ভালো মন্দ মিশে সব কিছু থাকে, ভালোটা কি গ্রহণ করার মানসিকতা, সেটা কি দর্শক হিসাবে আমাদেরও একটা দায়বদ্ধতা থেকে যায় না? সমাজে যেমন পুলিশও থাকে, চোরও থাকে, ঠিক আছে, ভিলেনও থাকে, হিরোও থাকে। আজকের দিনে আপনি যে পয়েন্টটা তুললেন যে আজকে গ্রামাঞ্চলে যখন আমরা কোনো শো করতে যাচ্ছি, প্রোগ্রাম করতে যাচ্ছি, তখন মানুষের রুচিবোধটা কেন বলছে আমরা মানে খোলাম নাচ দেখবো, এটা কিন্তু আজকের দিনে যেটুকু আমি মনে করি, আমি একটা টিচার হিসেবে মনে করি পরিবেশ, আমি কোন পরিবেশে বাস করছি বা সেখানকার কালচারটা কি। আমরা অনেক প্রত্যন্ত গ্রামে কিন্তু শো করতে যাই, সেখানে গেলে বলবে দাদা আপনারা কিন্তু রবীন্দ্রসঙ্গীত করবেন তো, বা আপনাদের রাত 12টার সময় আমাদের রবীন্দ্রসঙ্গীত অফার আসছে। কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে গিয়ে বলছে দাদা আপনার সরকার করে আসবেন তো। এগুলো সেই পরিবেশ থেকে দেখতে হবে। আর এই পরিবেশ থেকে আমাদের সমাজে কিছু দায়ী আছে, যাদের চিন্তা ভাবনা, যাদের হচ্ছে ধ্যান ধারণা, এটাই। আর আজকের দিনে আমি যেটুকু বলতে পারি, এই যে চটুল নাচ, এই যে নোংরা নাচগুলো আজকের দিনে অনেক অংশে কমে গেছে। যেসব জায়গায় এই টাইপের নাচগুলো হতো, আজকের দিনে কিন্তু মানুষের রুচিবোধটা পাল্টাচ্ছে এই কারণে মানুষ বুঝছে যে কোনটা ভালো কোনটা খারাপ। সবার আগে আমি আমার চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে, আমি কোন সমাজে বাস করছি বা আমার সেই মানে কি বলবো পারিপার্শ্বিক এটা কি। চলো আমরা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমরা একটা প্রোগ্রাম করতে গেছিলাম, সেখানে প্রোগ্রাম করতে গেছি, যখন আমরা নাচ শুরু করেছি কিছুক্ষণ পরে বলছে তোমাদের মেয়েরা সব শর্ট ড্রেস পরে উঠবে তো। সেই কমিটির লোক বলছে, কারণ তাদের চিন্তা, তাদের ভাবনা কিন্তু ওই রকম, তাদেরকে আমরা পরিবর্তন করতে পারবো না। আমরা কি করতে পারবো? আমরা আমাদের যে সুস্থ সবার সাথে যে নাচগুলো করি, আমরা তাই থেকে মানুষকে পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, আজকের দিনে পারছি। কেন পারছি? আগে যেসব জায়গায় আমার যেতে ভয় পেতাম নাচ করতে, আজকে সেইসব কমিটিরাই বলছে দাদা আপনারা আসবেন কিন্তু এই সুস্থ মানে সাংস্কৃতিক নাচ করবেন, চটুল নাচ না। এই যে পরিবর্তন, এই যে পরিবর্তন আসছে বাপ্পাবু। হ্যাঁ বাপ্পাবু, হ্যাঁ সেই জায়গাটাই একই জায়গায় যাচ্ছে যে আগে আগুনে পুড়ে নিজেদেরকে আমরা শিল্পী, যারা, আমি শুধু নাচের শিল্পী বলছি না, আমি কিন্তু প্রথমেই বলেছি আমি একজন নাট্যকবি, মানে আমি একজন শিল্পী। আগে আমাদেরকে শুদ্ধ করি। আমরা যদি নিজে শুদ্ধ না হই তাহলে আমরা সমাজকে শুদ্ধ করব কি করে? আমরা যদি নিজেরা পথভ্রষ্ট হই তাহলে অন্যদেরকে পথ দেখাবো কি করে? আমি বলিনি, নবনীতা আমি বলার সুযোগ দিচ্ছি, হয়ে গেছে, আমি শেষ করছি কথাটা। তাহলে পরে যে আমাদের আগে আমরা যদি চটুল নাচ না নাচতাম মঞ্চে, সে আমি XYZ যাও বেজেছে, তাহলে কিন্তু দর্শকদের মধ্যে ওই চাহিদা থাকতো না। এর মধ্যে আমি একটা কথা বলি, যে সমস্ত মেয়েরা এই নাচগুলো করছে তাদের ব্যাকগ্রাউন্ড কি আমরা কখনো দেখছি? কিসের ভিত্তিতে সেই মেয়েটা নাচ করছে? পেটের দায়েও তো সে নাচ করতে পারে। এমনকি বাংলাদেশ থেকে উঠে আসা মেয়েও তো নাচ করতে পারে, যার বাবা মা নেই সেও তো নাচ করতে পারে। আজকে সে পেটের দায়ে নাচ করছে, এরকম হতে পারে? তার ব্যাকগ্রাউন্ড দেখলাম না, সে শুধু খুল্লা নাচ করছে, শুধু এটাই দেখবো? নবনীতার সঙ্গে একটা কথা বলছি, না পিঠের দায় বলে কি মানে আমাকে নিজেকে বিখিয়ে দিতে হবে, আমার সমাজকে একটা ভুল মেসেজ পাঠাতে হবে, মানে একটা ভুল ঢাকার জন্য আরেকটা ভুল অন্যায় করতে হবে। আমি কিন্তু আমি সমাজ এটা নিচ্ছে কেন তাহলে? সমাজ শিল্পীদের উপরে অনেক কিছু নির্ভর করে। আমি যদি শিল্পী হই, আমি সমাজের অঙ্গ, আমি সমাজ গঠনের কারিগর। আর আমি যদি মনে করি যে আমি শিল্পী নই, আমি তাহলে যে সমাজকে আমি দেখবই না। আমার এই বিষয়ে আমি কোনো একটা আর একদম আমার কথা বলতে চাই। আমি এই কথার পরে আমি কথা বলতে চাই। লক্ষণ বাবু, আপনাকে একটা কথা বলতে চাই। আপনি যেন, আমি একটা নাচের শিক্ষক হিসেবে বলছি, আমাকে 50,000 টাকা দিয়ে বলে যে তুমি এই নাচ করো, আমি জীবনে নাচবো না। আপনি একটা কথা বারবার তুলে ধরছেন, যে তাহলে আমরাই দিয়েছি, আমরাই শিখেছি। আমি একটা প্রথমে পয়েন্ট কথা বলেছি যে আমি প্রথম থেকে কি নাচ করি। আজকে দিন যেসব জায়গা, আরে আপনাকে একা যাচ্ছেন কেন? আপনি মঞ্চে উঠে এটা কথা বলছেন না কেন যে ওটা নাচ না? তাহলে আপনাকে বলতে হবে যে ওই অমুক ক্লাবে বা অমুক জায়গায় যে নাচটা হচ্ছে না, নাচই না, আমার এইটা নাচ। এইটা আপনি বলেন। আপনি আমার কথা শুনুন, আপনি এটা বলুন ওটা নাচ না, আপনি এটা নাচ না। আপনি যে পয়েন্টটা তুললেন, আপনি বলছেন ও নাচছে, ও নাচছে, তাহলে তো ও শিল্পী। আপনি যে পয়েন্ট, আপনি একাকার হয়ে গেলেন। আপনি যে পয়েন্টটা তুললেন, কালচারাল প্রোগ্রাম, আনকালচারাল প্রোগ্রাম, এত ভাগ আছে।
আপনি যে ব্যানার টানানো হচ্ছে স্টেজের উপরে, আমরা কি লক্ষ্য করে দেখেছি সেই ব্যানারটা কি টানানো হচ্ছে বা সেই ব্যানারে কি লেখা আছে? একদম আমরা কখনো দেখেছি? আপনি একটা পয়েন্ট বলে আমি তো সম্পূর্ণ বিপক্ষে। পয়েন্ট হচ্ছে যে আমরাই দিয়েছি, আমরা দিয়েছি না, আমরা সেই জায়গাগুলোতে পরিবর্তন করছি। আজকে আমার এখনো মনে আছে আমারই হোম টাউনে একটা খুব বড় মেলা হতো। সেই মেলাটা হতো, সেই মেলাতে একটা সময় রাত 12টার সময় সেই মেলাতেই মানে ড্রেস নোয়া নাচ হচ্ছিল, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছিল। তারপরের দিনই আমাদের গ্রুপটা গিয়ে আমরা শো করেছিলাম। কোন এক বিশেষ ব্যক্তি বলেছিল যে তোরা এসে ঝাড় দিয়ে নোংরা পরিষ্কার করে দিয়ে গেলি। ঠিক আছে, সুতরাং আপনি যে কথা বললেন এটা সম্পূর্ণ বিপক্ষে আমি। না বাবাবু, এটা ঠিক আছে বাবাবু, আমি সেই ঝাড় আপনি যদি দিতে পারেন, যদি নোংরা চলে যায়, দেখবেন সেই আমি একটা রিসেন্ট একটা নাটকে একই সংলাপ বলেছি যে কালো মেঘের কোল ছিঁড়ে আবার সূর্য উঠুক, আবার সূর্য উঠবে, এটা আমি আশা করব। আচ্ছা, এবার তিনজনের কাছে আমি একটা ভাইটাল কোয়েশ্চেনে চলে যাব, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনজনের উদ্দেশ্যেই। খুব ভেবেচিন্তে কিন্তু উত্তরটা দিতে হবে, কারণ দর্শক বন্ধুরাও এই প্রশ্নের উত্তর চাই বলে অন্তত আমার ব্যক্তিগত ভাবে মনে হয়। নাচতে না জানলে উঠোনের দোষ, যত দোষ নন্দ ঘোষ। এই জায়গা থেকে আমার প্রশ্ন, যে বাড়ির মেয়ে নাচ করছে এবং সেই মেয়েটাকে যখন দেখতে আসছেন কোনো বাড়ি থেকে, সেই বাড়িটা হয়তো কোনো ছেলে মেয়ে নাচ গান করছে না, সংস্কৃতির অঙ্গনে তাদের কোনো পদার্পণ ঘটেনি, সেই জায়গা থেকে তাদের মনে কি একটু ডাউট থাকতে পারে যে ওই মেয়েটা নাচ করছে মানে সে খুব সংস্কৃতি মনস্ক এবং সে খুব ওপেন মাইন্ডেড, আমাদের পরিবারে এসে মানিয়ে নিতে পারবে কিনা? এই যে সন্দেহের বাতাবরণ, একটা ক্যান্সারের বীজ বুনে যাচ্ছে, এই জায়গা থেকে কি সমস্যাটা হচ্ছে যে নাচ দেখবো বাড়ির বউ করবো না? বিশেষত গ্রামাঞ্চলের ক্ষেত্রে আনএডুকেটেড ফ্যামিলির মাইন্ডটা কি এই জায়গায় দাঁড়িয়ে আছে বলেই মনে হয়? যে মানুষের মেন্টালিটির উপরে সবকিছু নির্ভর করে। আমার যেখানে বিয়ে হয়েছে, আমি একটুখানি বলি, সেই ফ্যামিলিতে কেউ কখনো নাচই করেনি আর গানও মনে হয় গায়নি। তারপরেও ওনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করে, আর এখনো যে আমি নাচ করি তার জন্য ওনারা প্রাউড ফিল করে যে আমার বৌমা নাচ করে। সমাজের মানুষ বিভিন্ন রকম ভাবে নেবে, যারা খারাপ নাচ করে, যারা ভালো নাচ করে, অবশ্যই যে যেমন। আমি নবনীতা ম্যাডামের সঙ্গে একমত, কারণ আমিও আমার কাছে প্রচুর মেয়েরা নাচ শিখে, ঠিক আছে, আজকের দিনে আমার মানে নিজের চোখেই দেখা প্রচুর মেয়েদের বড় বড় ভালো জায়গায় বিয়ে হচ্ছে, তাদের সেসব ফ্যামিলিতে নাচের কোনো কালচার নেই, তো তাদেরকে সসম্মান ওদের গ্রহণ করছে। এমনকি কিছু কিছু দেখেছি আমার স্টুডেন্ট, তাদের হাজব্যান্ড তাদের হচ্ছে বাইরে ক্লাসরুম খুলে দিয়েছে এই করার জন্য। সুতরাং আজকের দিনে এইসব ভাবনা চিন্তাগুলো মানুষের মধ্যে পরিবর্তন হচ্ছে, তার জন্য মিডিয়া অনেকটাই অংশে আমাদেরকে মানে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে। কারণ বিভিন্ন রকম যে রিয়েলিটি শোগুলো হচ্ছে সেগুলো দেখছে, নাচ জিনিসটা কি সেগুলো দেখছে, এগুলো দেখতে দেখতে না একটা পরিবারের মধ্যে চিন্তা ভাবনার অনেকটা পরিবর্তন হচ্ছে। আমার বক্তব্য তো ওরা দুজনেই বলে দিয়েছে, যে ওরা বলছে যে এ বলল যে ওর সংসারে তারা নাচের পরিবেশ নেই, কিন্তু ও গেছে দিব্যি তারা গর্ববোধ করছে। ও একই কথা বললো। তাহলে তো প্রশ্ন সেখানেই চলে গেল যে ভালোটা ভালো, মন্দটা মন্দ। আমরা যদি সমাজকে ভালো বার্তা দিই তাহলে সমাজ অবশ্যই আমাদেরটাকে গ্রহণ করবে, এ নিয়ে তো কিছুই নেই। সুতরাং আমার বক্তব্য হচ্ছে এইরকম মানসিকতা যদি আমাদের মধ্যে জেগে ওঠে, যদি আমরা সুশৃঙ্খলভাবে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাই, সমাজের প্রতি দায়বদ্ধতা আমরা যদি মনে করি, তাহলে তো এই নিয়ে তো কোনো আলোচনা থাকতে পারে না, মানে সমস্যা হওয়ার কথা হতে পারে না। আচ্ছা, আমি তিনজনকে এবার থামিয়ে দিতে বাধ্য হচ্ছি, লক্ষণবাবু, নবনীতা এবং বাপ্পাদিত্য সরকারকে, কারণ হাটটকের সময় প্রায় শেষ। এবার আমরা চলে যাব কনক্লুশনে। প্রথমেই নবনীতার কাছে। নবনীতা, আজকের বিষয় ছিল নাচ দেখবো বাড়ির বউ করবো না, একেবারে শেষে কনক্লুশনে তুমি বলো, গৃহবধূ এবং নৃত্যশিল্পী হিসাবে এই যে মাইন্ডটা আমাদের কিছু মানুষের মধ্যে ঢুকে গেছে, এই জায়গা থেকে উত্তরণের কোনো কি উপায় আছে বলে তোমার মনে হয়? দেখুন, আমি সবাইকে একটাই কথা লাস্ট বলতে চাই যে আমরা তো অনেক আধুনিক হয়েছি আর হচ্ছি। যেখানে মানুষ আগে শাড়ি ধুতি পাঞ্জাবি পরতো, সেখানে এখন মানুষ জিন্স টপ পরে ঘুরে বেড়ায়। সমাজ অনেক এগিয়ে গেছে,
যে সমস্ত গার্জিয়ানরা বাচ্চাদেরকে নাচ শেখাচ্ছে, এবং আমার একটা নাচের স্কুল আছে, আমি নাচ শেখাই। প্রথমত আমি গার্জিয়ানদেরকেই বলবো যে টিচার কি নাচ করাচ্ছেন সেটা একটু দেখে নিতে। তার কারণ আমি কি নাচ করাচ্ছি, কি নাচ বাচ্চাদের শেখাচ্ছি সেটাই তো দর্শকরা দেখবে। আর দর্শকদের একটাই কথা আমার বলার দরকার, সেটা হচ্ছে দর্শকরা একটু যাতে ক্লাসিক নাচ দেখে, যাতে একটু খারাপ নাচ না দেখে ভালো কিছু শেখে, সংস্কৃতি আরও এগিয়ে যাক। আমার স্বামী যিনি বিএসএফে আছে তিনি গর্ববোধ করেন যে আমি একজন নৃত্যশিল্পী। আমার পরিবার সবাই আমাকে ফুললি সাপোর্ট করে যে আমি একজন নৃত্যশিল্পী। আমি আমার নাচটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই, আর সমস্ত মানুষদেরকে এটাই বলতে চাই যে তারা একটু সচেতন হোক, বাচ্চাদেরকে একটু ভালো নাচ শেখানোর চেষ্টা করুক। অনেক ধন্যবাদ নবনীতাকে। একদম শেষ মুহূর্তেও বেশ কিছু ভাইটাল পয়েন্ট নবনীতা আমাদের সামনে তুলে ধরলো। এবার চলে যাব লক্ষণ বাবুর কাছে। লক্ষণ বাবু, অ্যাজ এ সিনিয়র পার্সন, আজকের তিনজন বিশিষ্ট মানুষজনের মধ্যে আপনি সিনিয়র, আপনার অভিজ্ঞতার ঢালি পরিপূর্ণ। সেই জায়গা থেকে এবার কনক্লুশনে আপনি বলুন, আজকে যে বিষয়টা উত্থাপিত হয়েছে, নাচ দেখবো বাড়ির বউ করব না, এই যে সমস্যার একটা জাল বিস্তার হয়েছে, সেই জালটা ছিঁড়ে কিভাবে আলোর দিশা দেখা যায় প্রশ্নটা ওঠে না। স্বামীজি বলেছেন যে অনুকরণ করো, অবশ্যই অনুকরণ করো, তবে ভালো দিকগুলো, মন্দের দিক নয়। প্রশ্ন হচ্ছে এইটা যে আমাদের মধ্যে সব দর্শক আছে, যারা শিল্পী, যারা মঞ্চে ওঠে, এবং যারা শ্রোতা, যারা দেখে, উভয়ের মধ্যে যদি মেলবন্ধন না ঘটানো যায় তাহলে কিন্তু সংস্কৃতির উন্নয়ন সম্ভব না। আর সংস্কৃতির যদি উন্নতি না হয়, এই যে শিল্প, আমরা যে শিল্প নিয়ে আলোচনা করি না কেন, শিল্প হচ্ছে যাত্রা, নাটক, নাচ, গান, এরা হচ্ছে সবচেয়ে বড় গণমাধ্যম। এই মাধ্যমটাকে যদি আমরা চাঙ্গা না করতে পারি, আমরা যদি একটু দায়িত্বশীল না হতে পারি, তাহলে কিন্তু সমাজ ভেঙে পড়বে। তাই সকলে আসুন না, আমরা সমাজের কথা মাথায় করে, সমাজের ভাবনা ভেবে, আমাদের উত্তরসূরির জন্য আমরা কি রেখে যাচ্ছি সেই ভাবনা ভেবে আসুন আমরা সুষ্ঠু, রুচিশীল, সুন্দর নৃত্য, নাটক, গান মঞ্চে পরিবেশন করি, সমাজকে আবার পুনরায় করি। আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন লক্ষণ বাবুকে। শেষ মুহূর্তেও তিনিও বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত দিলেন আমাদের সামনে। এবার চলে যাব নৃত্য প্রশিক্ষক বাপ্পাদিত্য বাবুর কাছে। বাপ্পাদিত্য বাবু, একজন নৃত্য প্রশিক্ষক হিসাবে, কোরিওগ্রাফার হিসাবে আপনার একটা দায়িত্ব থেকেই যায়, যেটা আপনার বক্তব্যেও পরিষ্কার যে সেই দায়িত্বটা আপনি একেবারে ক্লিয়ার কাট পালন করে চলেছেন। তবু শেষ মুহূর্তে জানতে চাইব, আজকের বিষয়ের পরিপ্রেক্ষিতে এর সমাধান কি? নাচ দেখবো বাড়ির বউ করব না, এই জায়গা থেকে কি বেরিয়ে আসার, এই মাইন্ড থেকে, কমপ্লেক্স মাইন্ড থেকে বেরিয়ে আসার কোনো পথ আপনি দেখতে পাচ্ছেন? সবার আগে জিনিসটা দরকার যে আমাদের ভাবনা চিন্তাগুলোকে পরিবর্তন করা, আমাদের দৃষ্টিভঙ্গিগুলোকে পরিবর্তন করা। আজকের দিনে আমি দেখেছি যে কি বলবো, মানে আমার কাছে নাচ শেখে যারা, বা যেসব গার্জেনরা আছে বা তাদের মেয়েরা যখন নাচ শেখে, তাদের উদ্দেশ্য একটা কথাই বলবো যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে নাচ থেকে আমি কিভাবে নিচ্ছি বা আমি কি দিচ্ছি সেটাকে দেখা উচিত। কারণ আমি যখনই আমার কাছে কোনো শো আসে, প্রোগ্রামের শো আসে যখনই, তখন আমি লিটারে আমার সই থাকে যে সে পরিবেশ কেমন, সেখানে কি নাচ করতে হবে, কি না করতে হবে, এইগুলোই। আর একটা জিনিস খুব মনে করছে, মানে আজকের দিনে অনেকে হয়তো আছে যে না বৌমাকে নাচ করতে দেবো না, বা বৌমা বিয়ের আগে নাচ করতো না, বিয়ে হয়ে গেছে বৌমা তুমি আজকের দিনের সংসারটাকে দেখো। দেখবে সেই ঠাকুমা কিন্তু তার যখন নাতনি হবে, সেই ঠাকুমা কিন্তু তাকে হাত ধরে সেই সবাই কিন্তু নাচের ক্লাসে নিয়ে যাবে। সেটা আমার ক্ষেত্রে রয়েছে, কারণ আমি তো অনেক বাচ্চাদের নাচ শেখাই, তাই ঠাকুমা, দাদু তারা কিন্তু হাত ধরে নাচের ক্লাসে নিয়ে আসে। সেখান থেকে একটা কথাই বলবো, আমরা যদি আমাদের ভাবনা চিন্তাগুলোকে পরিবর্তন করতে পারি না, তাহলে আস্তে 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 এগুলো সব কিছুই ঠিক হয়ে যাবে। আর যেই তোর হাতে পাঁচটা আঙুল সমান হয় না, তেমনি একটা জিনিস আমার সমাজে কিছু ভালো কিছু খারাপ এই মানুষগুলো চলতে হবে, ঠিক আছে? যেমন একটা মানুষ সবার কাছে প্রিয় হয় না, তেমনি কিন্তু নাচ বলো, গান বলো, ছবি আঁকা বলো, সব দিকে কিন্তু কিছু না কিছু একটা নেগেটিভ পজিটিভ সাইড থাকে, যেটা মানুষ তৈরি করে থাকে। সেই দিকে আমরা দেখবো না, আমরা পজিটিভ সাইডগুলোই নেবো। অভিনন্দন বাপ্পাদিত্য বাবুকে। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম আজকের বিষয়ের পরিপ্রেক্ষিতে নাচ দেখবো বাড়ির বউ করব না,
তিনজনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত আমাদের কাছে, আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ালো। তো আমি তিনজনকে আবারও ধন্যবাদ দেব, লক্ষণ মণ্ডল, নবনীতা গায়েন মণ্ডল এবং বাপ্পাদিত্য সরকার মহাশয়কে। এবার আমার কথায় আসবো কনক্লুশনে। তিনজনের কথাতেই উঠে এসছে দুটো ভাইটাল পয়েন্ট। শিল্পীদের যেমন একটা দায়বদ্ধতা থাকে, তেমনি দায়বদ্ধতা থাকে অডিয়েন্সদের, দর্শকদের। আমি কি চোখে দেখছি কাজটা, আমি খারাপটাকে বর্জন করব, ভালোটাকে গ্রহণ করব, এই মাইন্ডটা যদি না থাকে তাহলে কিন্তু গোলমাল হতেই পারে। সেই সাথে শিক্ষার একটা ব্যাপার থাকে, কারণ আমরা জানি শিক্ষিত মানুষেরই চোখ কান খোলা থাকে, তারা ভালোটা তুলে নেয়। যেটা বাপ্পাদিত্য বাবু বলছিলেন, গুড়ের উদাহরণ দিচ্ছিলেন এবং খারাপ একটা জিনিসের খারাপ জিনিসে ভর্তি ভারের উদাহরণ দিচ্ছিলেন। আমরা কোনটাকে তুলে নেব সেটা দর্শকদেরও একটা দায়িত্ব থেকে থাকে, উভয়ের দায়িত্ব থেকে থাকে। সেই জায়গা থেকে আমরা হাটটক কর্তৃপক্ষ আজকে চাইবো যে ভালোটা তুলে নিই এবং এই যে কমপ্লেক্স মাইন্ডে অনেকে ভুগছেন, নাচ দেখবো বাড়ির বউ করবো না, এখান থেকে বেরিয়ে আসতে পারবো। এবং একই সাথে বলে রাখি বন্ধুরা, হাটটক কর্তৃপক্ষ কিন্তু আজকে মেয়েদের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য বিষয়টা উত্থাপিত করেনি। আমরাও চাইছিলাম বিষয়টা ক্লিয়ার হোক, সবার মন থেকে এই জটিল মানসিকতাটা ঝেড়ে ফেলুক যে নাচ দেখবো বাড়ির বউও করবো। নবনীতা বলছিল আমি একজন সুখী গৃহবধূ, এমন অনেক হাজার হাজার উদাহরণ আছে। এনিওয়ে, আবারও আসবো পরবর্তীকালে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য এপিসোড নিয়ে। আজকের মতো বিদায় চাইছি আপনাদের কাছে, আমি রানা সর্দার।